MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রান্না খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, একদম সরাসরি ভবানী ভবন চত্বর থেকে রিপাবলিক বাংলা স্টুডিওতে এসে উপস্থিত হলাম। ভাইপো এখনো ভেতরে রয়েছে। ভাইপোকে আজকে আমি প্রশ্ন করি, আমি জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করি। সিআইডি জিজ্ঞাসাবাদ করার আগে চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। এই ভাইপোই যখন একটা সময় ভবানী ভবনের পাশ দিয়ে যেত তখন গ্রিন করিডোর করে দেওয়া হতো। ভাইপো যখন আলিপুর দিয়ে যেত তখন ডোনাল্ড ট্রাম্প যাচ্ছে এমনভাবে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ 4-5টাকে সিকিউরিটিতে মুড়িয়ে দিত। ভাইপো যাওয়ার মানে হলো অন্য গাড়ি দাঁড়িয়ে পড়া। আর আজ কোনো ভিআইপি ট্রিটমেন্ট নেই, কোনো ভিভিআইপি ট্রিটমেন্ট নেই। লোকজন চোর 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 বলছে, কেউ গান গাইছে সই চোর সই চোর। আর ভাইপো এগিয়ে যাচ্ছে দমদম বিমানবন্দর থেকে সরাসরি ভবানী ভবনে যাওয়ার কথা ছিল, কিন্তু ভবানী ভবনে ভাইপো গেল না। প্রথমে গেল পটুয়াপাড়ার বাড়িতে। হয়তো ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়েছিল, হয়তো ভাইপোর মনের মধ্যে একটা কিছু কাজ করছে যে আজকের রাতটা দীর্ঘ হতে চলেছে এবং সে কারণে হয়তো ভাইপোর মনে হয়েছে যে একটু ফ্রেশন আপ হয়ে নি, অর্থাৎ একটু স্নান টান করে একটু মুড়ি চানাচুর খেয়ে একটু জিরিয়ে নিয়ে যাই। হাতে সময় অল্প ছিল, আমরা সবাই দাঁড়িয়েছিলাম। আমি নিজে টানা 4:30 থেকে দাঁড়িয়েছিলাম। 4:30 এয়ারপোর্টে নামে ভাইপো এবং তারপর সোজা চলে যায় পটুয়াপাড়ায়। ভবানী ভবনে তখনও ব্যাপক নিরাপত্তা, মিডিয়া চলে এসেছে, গাড়ির মতন যাচ্ছে, লরির মতন যাচ্ছে। শান্তনু সিনহা বিশ্বাস একটা সময় যখন এই ভবানী ভবন বা লালবাজারের দায়িত্বে ছিল তখন শান্তনু সিনহা বিশ্বাস এদেরকে রেড কার্পেট পেতে দিত। মমতা বন্দ্যোপাধ্যায়, পিসির পুলিশ। আজ সে সমস্ত নেই। আজকেও মজা লাগলো আমার একটা জিনিস দেখে, ভাইপো এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্যে 80 জন বিধায়ক রয়েছে, এতজন এমএলএ, এতজন এমপি, এতজন কাউন্সিলর, অনেকেই জেলে চলে গেছে। তাদের 10%ও আজকে এই ভাইপোর সাথে ভবানী ভবনের বাইরে থাকলো না। হাতে গোনা 1 2 3 4 করে হাতে গুনে 15 থেকে 16 জন ভাইপোর সাথে আজকে ছিল। মিহি গলাতে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ এইটুকু বলল, মেরে কেটে 3.5 মিনিট এবং তারপর তারা চলে গেল মিষ্টি খেতে। আর মজার ব্যাপার হচ্ছে, আমি যখন ধরে ফেলেছি তাদেরকে, তারা আমাকে মিষ্টি মুখ করিয়ে বলছে যে সারাদিন ধরে তৃণমূল কংগ্রেসকে, ভাইপোকে গালিগালাজ করো, এই নাও একটু মিষ্টি খাও, মিষ্টি মুখ করো। আমার সাথে সন্ধি করার চেষ্টা করলো, কিন্তু নো সেটিং দাদা, কোনো সেটিং নেই। সেই মিষ্টি কেন খাওয়ানো হলো সেটা একবার দেখবো। মানে শ্রাদ্ধ চলছে না উৎসব চলছে ভাই? ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি, এতজন 40 জনের টিম জিজ্ঞাসাবাদ করছে, আর তোমাদের কি ফুর্তি হচ্ছে? আমাকে পর্যন্ত মিষ্টি খাইয়ে দিল। দেখুন, সারাদিন গালাগালি করছে, একটু ভালো মিষ্টি মুখ করো না। সারাদিন গালাগালি করছে, একটু মিষ্টি খেলে কথা বলবে। দেখো, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে তোমার করেসপন্ডেন্ট বিমানবন্দরে তৃণমূল কংগ্রেস তোমার করেসপন্ডেন্ট দাদা যখন বিমানবন্দরে নামলো আজকে, দাদা আপনার তো বয়স ভাই বলা উচিত। অভিষেক দাদা, সম্মানে দাদা। আচ্ছা, এটা কি সত্যি কথা? মানে সিরিয়াসলি বলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বেরোতো, বলছি আগে না হয়েছে আপনারা 15 বছর বলে দিতে বলেছি, আমাকে শুনুন না। আগে বলে এইটা কি আমি মেরে
আমি নিজেও ভাইপো বলছি তো, আমি নিজেও ভাইপো বলছি তো। অভিষেক দা আপনি বলুন কিছু। কেন অভিষেক দা ভাই? আরে উনি তো ভালো নয়। না না, উনি তো ভাইপো তো। কার ভাইপো? তোমার ভাইপো? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তো। মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো। আপনার দাদা? আপনার বয়স কত? আমার যতই বয়স হোক। আপনার দাদা? আমার দাদা। আমার দাদা। বেশ। সর্বজনীন ভাইপোকে ভাইপো কেন বলছি, তার জন্য তৃণমূল কংগ্রেসের রাগ। সর্বজনীন ভাইপোকে কিশলয় ভাইপো বলে কেন সম্বোধন করেছে, তার জন্য ভাইপোর অনুগামীদের ভাইপো বলা নিয়ে রাগ। এই প্রথমবার দেখলাম, মানে ভাইপো একটা গালাগালিতে পরিণত হয়ে গেছে, যেন ভাইপো কাউকে বলা যাবে না। এক অদ্ভুত বিধিকিচ্ছিরি পরিস্থিতি। ভাইপো 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 ভাইপো, এই শব্দগুলো শুনলে কেঁপে কেঁপে উঠছে সবাই। আবার কে গালাগালি করলো? এই আমাকে কে গালাগালি করলে ভাইপো বলে? ভাইপো বলা যাবে না। ভাইপো বললে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা এগিয়ে যাচ্ছে আর মিষ্টি খাইয়ে দিচ্ছে। শ্রাদ্ধ, মৎস্যমুখী, নিয়মভঙ্গ, উৎসব, বিয়ে বাড়ি, আমার বিয়ে, আমার ঠাকুরদার বিয়ে কিনা আমি বুঝতে পারলাম না। মানে কোন দলের নেতা আসে ভেতরে আর বাইরে অনুগামীরা মিষ্টিমুখ করছে, সিঙ্গারা খাচ্ছে, জল খাচ্ছে, সন্দেশ খাচ্ছে। সন্দেশ খাওয়া অবস্থায় ধরা পড়লে আমাকেও সন্দেশ খাওয়াচ্ছে। মানে উৎসব চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাবে এটা অনুগামীরাও বুঝতে পারছে, কল্যাণ ব্যানার্জিও বুঝতে পারছে। সন্দেশ খাওয়ার থেকে শুরু হচ্ছে স্টার্টার, মানে উল্টো দিক থেকে স্টার্টার সন্দেশ দিয়ে শুরু করছে, এরপরে লুচি, তরকারি, রাধাবল্লভী, আলুর দম, ছোলার ডাল, একেবারে ভরপুর মেনু বোধহয় সারা রাত। ভাইপোর অনুগামীরা এখনো ভবানী ভবনের ওখানে আছে, রাত তো লম্বা হবে। রাতে কি খাবে তার জবাব চাইবে না বাংলা, কিন্তু কিছু তো খাবে। তার ছবিগুলোও আমাদের কাছে আসবে। ব্রেকিং নিউজ দেব, এক ভয়ঙ্কর মর্মান্তিক পরিস্থিতি যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদ চলছে। 3 মিনিটও হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেতরে গেছে, আর অনুগামীরা তারা মিষ্টি খেতে বাইরে চলে এসেছে, দোকানে চলে এসেছে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে, ভবানী ভবনে ভেতরে প্রশ্নে জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর বাইরে রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়ল অভিষেক অনুগামীরা মিষ্টি সিঙ্গারা সহ মোচ্ছব করছে। রিপাবলিক ধরে ফেলতেই অবাক যুক্তি তৃণমূলের আইটি সেলের। ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনের ভেতরে জিজ্ঞাসাবাদে জর্জরিত। সিআইডির একের পর এক তাবড় অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করছে, আর বাইরে মোচ্ছব করছে অনুগামীরা, মিষ্টি মুখ করছে অনুগামীরা। তারা কি বুঝেই গেছে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনের ভেতরে গেছে মানে কেউ একটা বিদায় হয়েছে, হয়তো আর ফিরবে না, ভবানী ভবনের সেলেই হয়তো থাকবে। তার জবাব চায় বাংলা। উপাসনা চৌধুরী সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী যারা ছিল তাদেরকে আমি ধরে ফেলার পরে তারা অবাক যুক্তি দিচ্ছে। আমার তো মনে হচ্ছে উপাসনা চৌধুরী সহ এই তৃণমূলের যারা কর্মীরা ছিল, আইটি সেলের যারা নেতা নেত্রীরা ছিল বা সমর্থকরা ছিল, দেবাংশুকে দেখা যায়নি, দেবাংশু জানি না কার দরজার সামনে বসে আছে, কিন্তু দেবাংশু ভট্টাচার্য বাদে সবাই ছিল। তারা প্রত্যেকে যেভাবে মিষ্টিমুখ করছে বা করাচ্ছে দেখে তো মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনের ভেতরে ঢুকেছে বলে সবচেয়ে আনন্দে আছে বোধহয় তৃণমূল কংগ্রেস। সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারোগেন্ট ইত্যাদি, আর বিকেলবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের আইটি সেলের কর্মীরাই মিষ্টিমুখ করছে, আর মিষ্টিমুখ করতে গিয়ে ধরাও পড়ে গেছে। রিপাবলিক বাংলার ক্যামেরা ধরে ফেলেছে, তারপরে অবাক যুক্তি শুধু না আমাকেও মিষ্টিমুখ করিয়ে দিল। মানে লাস্ট সিনটা আমি প্রথমে দেখালাম, প্রথম সিনটা কি সেটা এবার দেখুন। দেখানোর জন্য বলবো যারা এলো এখানে তারা বিপ্লব শেষে মিষ্টি খাচ্ছে, হাত টাত ধুয়ে সুন্দর করে এই মুহূর্তে রয়েছে। এই মুহূর্তে আচ্ছা উপাসনা, তুমি কি মিষ্টি খেতে এলে? আমরা তো মিষ্টি খেতে এসেছি, খুব ফেমাস দোকান মিষ্টি। মিষ্টি খাওয়ার আগে কি স্লোগান দেয়? খুব সুন্দর মিষ্টি। আচ্ছা এখানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই দৃশ্য দেখেছি যে কিভাবে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত। এটা কি মিষ্টি নিলে? এইটা আমি একবার দেখানোর জন্য বলবো, সম্ভবত উপাসনা এই মুহূর্তে একটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জন্য মিষ্টি রেখেছে, একটা কাকলি ঘোষ দস্তিদারের জন্য মিষ্টি রেখেছে, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটা মমতা বন্দ্যোপাধ্যায়। না এখানে একটা মূক রঞ্জন ঘটার জন্য আছে। আচ্ছা জয় বাংলা। এই মুহূর্তে
স্লোগান দেওয়া শুরু হয়ে গেছে এবং তারা প্রত্যেকে এই মুহূর্তে যারা রয়েছে এখানে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক রয়েছে তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলতে হবে। আচ্ছা, ঋতব্রত ব্যানার্জি মুর্দাবাদ। মুর্দাবাদ। কাকলি ঘোষ দস্তিদার মুর্দাবাদ। ফিরহাদ হাকিম অবশ্যই মুর্দাবাদ। ফিরহাদ হাকিম ও মুর্দাবাদ। মদন মিত্র জিন্দাবাদ। অবস্থাটা ভাবুন এই মুহূর্তে, ফিরহাদ হাকিম মুর্দাবাদ তৃণমূল কংগ্রেসের সমর্থকরা আলিপুরে দাঁড়িয়ে বলার সাহস দেখাচ্ছে। কাকলি ঘোষ দস্তিদার তো ছেড়ে দিলাম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো ছেড়ে দিলাম, আলিপুর, চেতলা, কালীঘাটে ফিরহাদ হাকিম মুর্দাবাদ। শেষ অংশটা ভালো করে শুনুন, ফিরহাদ হাকিম মুর্দাবাদ, এটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে। ফিরহাদ হাকিমও শেষ অব্দি ব্রুটাস হয়ে গেল, একটু ব্রুটাস। ফিরহাদ হাকিমও কি মির্জাফর হয়ে গেল? ফিরহাদ হাকিমও কি দাগাবাজি করে দিল? তার জবাব চায় তো বাংলা। যাই হোক, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ারপোর্টে নামার পরে বাড়িতে গেছিল সম্ভবত ফ্রেশন আপ হতে, ধকল গেছে দিল্লি থেকে, সাধারণ বিমানে আসতে হয়েছে, চোট্ট স্লোগান শুনতে হয়েছে, একটা টেনশন কাজ করে। দেখুন, টানা 2.5 ঘন্টার ফ্লাইট তো, এবং 2.5 ঘন্টার ফ্লাইটে যদি আপনার মধ্যে একটা টেনশন কাজ করে যে আজকে কি আমাকে ডাবল কুসুম সহ ডিম ছুঁড়ে মারবে, না আজকে আমাকে হাঁসের ডিম ছুঁড়ে মারবে, না আমাকে আজকে অমলেট খেতে হবে, না আমাকে হেলমেট পরে এয়ারপোর্ট থেকে বেরোতে হবে। সায়নী ঘোষ চুপচাপ এয়ারপোর্ট থেকে হেলমেট না পড়লেও মাস্ক পরে বেরিয়েছে। তার কিছুটা ঘন্টা পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপচাপ বেরিয়ে পড়লো। এই সমস্ত কিছু হচ্ছে, মানসিক একটা টেনশন হচ্ছে, স্ট্রেস হয়। স্ট্রেস থেকে কি হয়? স্ট্রেস থেকে অনেক ধরনের শারীরিক সমস্যা তৈরি হয়, কারোর কনস্টিপেশন হয়, কারোর ডায়রিয়া শুরু হয়ে যায়। এগুলো সমস্ত কিন্তু মাথায়। আপনি দেখবেন খুব টেনশন করলে, পরীক্ষার আগে টেনশন করলে আপনার অসম্ভব বেশি বাথরুমে যাওয়ার প্রয়োজনীয়তা হয়। আবার অনেক সময় টেনশন করলে কনস্টিপেশন হয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, আপনার ঘন ঘন জল পিপাসা পায়, আপনার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, আপনি বাইরে কোথাও যাবেন এটা শুনে টেনশন শুরু হয় যে ওখানে বাথরুম থাকবে তো। এটা সবার মধ্যে, আমার মধ্যেও হয়। সম্ভবত ভবানী ভবনের যে ওয়াশরুম ফেসিলিটি, শৌচাগার, সেটা ব্যবহার করতে চাননি হয়তো, তার জন্য 3 মিনিটের বা 5 মিনিটের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘরে যান। তাকে যে ব্যাগ রাখতে হবে, সুটকেস রাখতে হবে এমন তো নয়, তার সঙ্গে অঙ্গপাঙ্গরা থাকে। তিনি নিশ্চয়ই হয়তো একটু স্নান করে নিয়ে একটা হালকা পায়জামা পরে হয়তো বেরোলেন, জুতোটা খুলে হয়তো চটি পরে বেরিয়েছেন। আমি চটিটা দেখতে পাইনি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো মানসিকভাবে ভাবছেন যে এই মুহূর্তে অনেকটা রাত, রাত কালি হোগি, অর্থাৎ এই রাতটা কালো হতে চলেছে, ঘন হতে চলেছে, লম্বা হতে চলেছে। ইতিমধ্যে 2 ঘন্টা হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে। আমি শুধু কয়েকটা প্রশ্ন করেছি। সই চুরি করেছো কেন? কয়লা চুরি করেছো কেন? ভাইপো তুমি এত চুরি করেছো কেন? বোতল একজন তোলাবাজি করেছে, ভাবতে পারছেন? বোতল তোলাবাজি কেন করেছে? তার তো জবাব চাইতে হবে মানুষের হয়ে। আমি গাড়ির সামনে সেই জবাবটা চেয়েছি। দেখুন, অভিষেক সই চুরি করলে কেন? অভিষেক কয়লা চুরি করলে কেন? অভিষেক ব্যানার্জি চুরি করলে কেন? অভিষেক ব্যানার্জি চুরি করলে কেন? এত লোক কেন? অভিষেক সই চুরি করলে কেন? অভিষেক কয়লা চুরি করলে কেন? অভিষেক গরু চুরি করেছো কেন? অভিষেক কথা বলছে না কেন? অভিষেক কি ভয় পাচ্ছে? অভিষেক এটা আমি ভবানী ভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কনফ্রন্ট করেছি, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নে জর্জরিত করেছি। আসলে রিপাবলিক বাংলা ওয়ার্ম আপ করছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো প্রশ্ন ফেস করতে হবেই সিআইডির। তার আগে এয়ারপোর্টে, রাস্তায় এবং ভবানী ভবনের সামনে আমরা প্রশ্ন করছিলাম। যেরকম সন্ধ্যে 6টায় কিশলয়ের অগ্নিমান একের পর এক ছুটছিল, আজকের রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিশলয় খুব নিষ্পাপ কিছু প্রশ্ন করেছে, আর তাতে অনেকের, ভাইপো বলাতে অনেকের রেগে গেছে। একবার দেখি।
ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা চুরি করলেন, মানুষের টাকা চুরি করলেন। ভাইপো এখানে আছে, ভাইপো এখানে লুকিয়ে আছে। ভাইপো রিপাবলিকের জবাব দিতে পারছে না। চোর ভাইপো বলে বাংলার মানুষ সই চুরি করেছে, বাংলার মানুষ সই চুরি করেছে। এ বাংলার মানুষের সই চুরি করেছে, টাকা চুরি করেছে, মদ চুরি করেছে, লুকিয়ে আছে। ভাইপো পালাচ্ছে, ভাইপো পালাচ্ছে, ভাইপো পালাচ্ছে, ভাইপো আবার পালাচ্ছে। আমি আরেকটা ব্রেকিং নিউজ দেব এবং আমাদের সাথে স্টুডিওতে আর কয়েক মিনিটের মধ্যে উপস্থিত হবেন শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, বর্ধমানের তিনি বিধায়কও বটে। আমি ওনার কাছে যাব, কিন্তু তার আগে একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে নেব। আরও চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই জালিয়াতি মামলায়। এবার আরেকটা নয়া মোড়। একদিকে সই জালিয়াতি মামলার ইন্টারোগেশন চলছে, আর অন্যদিকে 4 তারিখ ডিজে বাজাবো বলাতে, অমিত শাহকে কটু মন্তব্য করাতে হুঁশিয়ারি মামলার তদন্তভার নিল সিআইডি। গতকাল রাতেই বিধাননগর সাইবার থানার এই মামলাটি সিআইডি সাইবার শাখার কাছে তুলে দেওয়া হয়। সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সময় হাজিরা দিতে ভবানী ভবনে, ঠিক সেই সময় অপর আরেকটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করা হয়েছে। যদি সিআইডি মনে করে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই 4 তারিখ ডিজে বাজাবো এই যে মন্তব্য, সেই মন্তব্যের জন্য জিজ্ঞাসাবাদ করতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের রাতটা হয়তো দুঃস্বপ্নের রাত না হলেও লম্বা রাত হতে চলেছে। এবং আমার দুঃখ হচ্ছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জবাব চায় বাংলা দেখলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে জবাব চায় বাংলা দেখতে পাচ্ছেন না। আমার ধারণা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি রাত 12:15 মধ্যে যদি ভবানী ভবন থেকে বেরোতে পারেন, উনি প্লিজ বাড়িতে যান। পটুয়াপাড়া 15 মিনিট লাগে। 12টায় টিভিটা চালান, রিপিট টেলিকাস্ট ময়ূক যা যা রাত 8টা থেকে 9টা বলল, 12টা থেকে 1টা ঠিক সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনে নিতে পারেন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে একটা সাগরেদ ছিল শান্তনু সিনহা বিশ্বাস, সে শান্তনু সিনহা বিশ্বাস ধরাকে সরা মনে করত। পুলিশ ছিল, আইএসও ছিল না, পুলিশ ছিল। সাধারণভাবে একজন পুলিশ কর্মী, কিন্তু কোটি কোটি টাকা, বিশাল প্রাসাদ, লক্ষ লক্ষ মানুষজনকে প্রতারণা করে গরিব মানুষকে, বয়স্ক মানুষকে বন্দুক ঠেকিয়ে তাদের জমি নিয়ে নেওয়ার ব্যবসা চালাতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আর মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছিল। এই শান্তনু সিনহা বিশ্বাসও এখন জেলে। এই শান্তনু সিনহা বিশ্বাস কালীঘাট থানায় যখন ছিল তখন আমার মতন বহু সাংবাদিককেও এরমভাবে মিথ্যে মামলায় শান্তনু সিনহা বিশ্বাস ডেকে পাঠাতো। আমি গেছিলাম, ভিআইপি ট্রিটমেন্ট আমি আশাও করিনি। আজ কি অদ্ভুতভাবে চক্র ঘুরে শান্তনু সিনহা বিশ্বাস জেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়ার মুখে সেই ভবানী ভবনে। আর শান্তনু সিনহা বিশ্বাসের আমল নেই। আজকে ভবানী ভবনের সামনে থেকে আমি কি দৃশ্য তুলে ধরলাম দেখুন। 15 বছর ধরে আমি দেখছি, এবং তার পাশাপাশি বিগত 5 বছর ধরে যদি আজকে তৃণমূলের সরকার থাকতো, ভাইপো আসছে বলে শান্তনু সিনহা বিশ্বাস নামে একজন কয়লা চোর, সে মোটামুটি এখানে শুয়ে পড়তো। ভাইপো তার উপর দিয়ে হয়তো যেত, সেটাও তার পছন্দ হতো। গোটা কলকাতা পুলিশের ইউনিফর্ম নষ্ট করে, রাজ্য পুলিশের ইউনিফর্ম নষ্ট করে মোটামুটি এই জায়গাতে শান্তনু সিনহা বিশ্বাস হয়তো লাল কার্পেট পেতে রেখে দিত। আমি দ্রুত আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে নেব। একের পর এক ব্রেকিং নিউজ আসছে। 2 ঘন্টার বেশি, 2 ঘন্টা 16 মিনিট প্রায় জিজ্ঞাসাবাদ চলছে এই মুহূর্তে। 2 ঘন্টা 28 মিনিট জিজ্ঞাসাবাদ চলছে, প্রায় 2 ঘন্টার ওপরে জিজ্ঞাসাবাদ। সিআইডির বিশেষ টিম গঠন করা হয়েছে। অপরাধ দমন শাখা জিজ্ঞাসাবাদ করছে ভাইপোকে এই মুহূর্তে। 2 ঘন্টা 29 মিনিট ধরে জিজ্ঞাসাবাদ হচ্ছে। ভবানী ভবনের সামনে আমি ছিলাম, আমি প্রশ্ন করলাম, আমি সেখান থেকে এত জ্যাম, সেই জ্যাম পেরিয়ে ভবানী ভবন থেকে নিউ টাউন রিপাবলিক বাংলার অফিসে চলে এলাম। ভাইপো এখনো ভেতরে রয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে ভাইপোর। এর পাশাপাশি আরেকটা ব্রেকিং নিউজ, 9 জন অফিসার এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে। 9 জন অফিসার এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে ভাইপোকে। 9 জন অফিসার প্রশ্ন করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 1 জন আইজি, 2 জন ডিআইজি রয়েছে, 6 জন সিআইডি অফিসার জিজ্ঞাসাবাদ করছে ভবানী ভবনে। 40 জনের সিআইডি টিম গঠন করা হয়েছে সই জালিয়াতি মামলায়। 40 জনের টিম গঠন করা হয়েছে। আমি সরাসরি মন্ত্রীর কাছে যাওয়ার আগে আরেকটা ব্রেকিং নিউজ নিয়ে নিতে চাই। সেই ব্রেকিং নিউজটাও খুব গুরুত্বপূর্ণ। 15টি প্রশ্ন সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য রেখে দিয়েছে, কোয়েশ্চেনিয়ারের মতন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লিখিত দিতে হবে, মুখেও বলতে হবে, 2 বার করে জিজ্ঞেস করা হবে। লিখিত আকারে জবাব চেয়েছে সিআইডি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের আইনজীবীকে সঙ্গে রাখতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলে কি লিখছেন সেই ফটোকপিও নিজের সাথে রাখতে পারেন, আইনজীবীর পরামর্শ যদি থাকে। কিন্তু প্রতারণা এবং জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ভাইপোকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট ধরে, 2.5 ঘন্টা হয়ে গেল এই মুহূর্তে, 2.5 ঘন্টা হয়ে গেল এই মুহূর্তে ভাইপোকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমি সরাসরি এই মুহূর্তে আমাদের স্টুডিওতে প্রথমবার এসেছেন মৌমিতাদি, এই মুহূর্তে এসেছেন মৌমিতাদিকে আমি বলেছিলাম যে প্রথম মন্ত্রী হওয়ার পরে আসতে, অনেকটা দেরি হয়ে গেল। শিল্প মন্ত্রক অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা মন্ত্রক, মানে এই ভাইপোকে নিয়ে কথা হচ্ছে, চিটফান্ড তোলাবাজি শিল্প থেকে আজকে সিরিয়াস শিল্প নিয়ে আলোচনা। কিরকম মনে হচ্ছে প্রথমে? আজকে তো আপনি দেখলাম ব্যাপক একটা সংবর্ধনা আপনারা, হ্যাঁ কিরকম এখন ফার্স্ট আজকে প্রথম জয়েন করলাম ডিপার্টমেন্টে, খুব ভালো লাগলো। এবং সব থেকে যেটা প্যাথেটিক সেটা হচ্ছে যে ওখানকার যারা আধিকারিকরা আছেন তারা এতদিনে মনে করছেন যে এবার আমরা খুলে হাত কাজ করতে পারবো, যেটা লাস্ট 15 বছরে ওনারা করতেও পারেননি। এত প্রজেক্ট বানিয়ে রেখেছিলেন, প্ল্যান করে রেখেছিলেন, বিউরোক্রেটস যারা আছেন তারা দে আর রেডি টু ওয়ার্ক, বাট কোনো রকম সহযোগিতা পাননি। শুধু তাই নয়, সব জায়গাতেই তাদেরকে বাধা দেওয়া হয়েছিল। আচ্ছা, এই চপ শিল্প বা ধনেপাতার শিল্প, কাশফুলের বালিশের শিল্প, এই সমস্ত যেগুলো এগুলো 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 কি হল্ট হয়ে গেল? মানে এগুলো আর হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রজেক্টগুলো? এগুলো তো এবার অভিষেক ব্যানার্জির করা উচিত না? অভিষেক ব্যানার্জি তো ভবানী ভবনে, আপনি এখন কথা বলছেন 2.5 ঘন্টা চলছে জিজ্ঞাসাবাদ। হোক, গোটা রাত ধরেই হোক, তার তো শুধু রাতটা লম্বা হচ্ছে। আজ যদি ফলাফলটা উল্টো হতো তাহলে আমাদের তো রাতই থাকতো না, দুঃখের রাত নেমে আসতো প্রত্যেক বিজেপি কর্মীর ক্ষেত্রে, প্রত্যেক পশ্চিমবাংলার মা বোনেদের ক্ষেত্রে। আচ্ছা দিদি, আমি শুনেছি যে বর্ধমান বা এই যে গোটা মানে পশ্চিমাঞ্চল বেলটা যেখান দিয়ে যায়, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান হয়ে, সেখানে নাকি প্রতি গাড়িতে টাকা তোলা হতো, প্রতি মানে জমিতে, বালিতে, সব জিনিসে টাকা তোলা হতো, এবং এটাই নাকি শিল্প ছিল, সিন্ডিকেট। একদম তাই, সিন্ডিকেট পুরো মানে তখনকার টার্গেট বেঁধে থাকতো, ফাঁড়ি থেকে শুরু করে থানা থেকে সব জায়গায় টার্গেট করা থাকতো যে এতটা আমার কালীঘাটে পৌঁছে দিতে হবে। বালি থেকে শুরু করে, কয়লা থেকে, পাথর থেকে, জমি থেকে, সব জায়গাতেই পুরো সিন্ডিকেট এবং তোলাবাজি। আর যদি না দিত তাহলে কাজ বন্ধ হয়ে যাবে, যদি না দিত তাহলে পদ থাকবে না। যারা তৃণমূলের নেতা বা তৃণমূলের টিকিট পাওয়ার মানেটাই তো ছিল যে উই আর গেটিং লাইসেন্স টু ডু তোলাবাজি। আচ্ছা, একদম দাদাগিরি করার লাইসেন্স। মানে এই সিন্ডিকেটটা একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো গ্যাং, আমি শুনেছি একদম কর্পোরেটাইজড করে দিয়েছিল, প্রতিটা ব্লকে ব্লকে কর্পোরেটাইজড হয়েছিল। প্রত্যেকটা ব্লক, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, ইউনিভার্সিটি, স্কুল, কলেজেস, আপনি কোথায় যাবেন, কোথায় হসপিটালস, আপনি মানে তারা আজকে বলছে ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না। আপনি সব জায়গাতে গিয়ে দেখুন তাদের সমস্ত লোক তারা বসে আছে। শুনলে অবাক হয়ে যাবেন যে তৃণমূলের যারা লোক তারা কাজ করে, কোনো দিন মাসে তারা কাজ করে না, কোনো ডিউটি করে না, লাস্ট দিন এসে বা যেদিন স্যালারি হবে সেই দিন এসে সইটা করে স্যালারি নিয়ে চলে যায়। ভাবতে পারেন? আচ্ছা, আপনি নিজে তো আইনজীবী, মানে আমি শুনেছি মানে যাদেরকে অ্যারেস্ট করা হতো তাদেরকে মানে কেসই করতে দিত না লোয়ার কোর্টে, এমন একটা অবস্থা ছিল যে ভাইপো গ্যাং পুরো প্রেশারাইজ করে রেখেছিল। একদমই তাই, কোনো আপনার কোনো ইয়েই ছিল না, কোনো রাইটসই ছিল না গিয়ে আপনি জিডি করবেন বা এফআইআর করবেন। আগে আপনাকে মানে পারমিশন আসবে সেই নেতার কাছ থেকে, লোকাল নেতার কাছ থেকে, যে ওয়েদার মানে এটাকে নেওয়া হবে কি হবে না। মুভ করা তো অনেক দূরের বিষয়, জিডি হবে কি না, এফআইআর হবে কি না, আগে লোকাল নেতারা ডিসাইড করতো এলাকাতে বসে। জুডিশিয়ারি এই আবহাওয়া থেকে আমরা কি এখন বেরোবো? পুরো শিল্প আসছে আমাদের, মানে আপনি কিন্তু সম্ভাবনা হয়ে এসছেন, তাপসদা এবং আপনি, মানে আপনাদের দেখে যেন পরবর্তীকালে মনে হয় আরে এই ভদ্রমহিলা ইলন মাস্কের সাথে কথা বলছে, এরা বোধহয় নিশ্চয়ই রতন টাটার সাথে কথা বলছে। মানে এটা গুজবাম্পস মোমেন্ট আমাদের জন্য হওয়ার একটা জায়গা তৈরি করুন প্লিজ। অবশ্যই আমাদের দেখুন, মানে আমিও একজন ইয়াং জেনারেশন থেকে রিপ্রেজেন্ট করছি, তো ইট ইজ অলসো আওয়ার পেন যে আমরা যে টাইমটা কাটিয়েছি সেখানে আমরা ইন্ডাস্ট্রি কি সেটাই দেখিনি।
মানে কোনোদিন জবের ক্ষেত্রে এটা ভাবিনি যে ওয়েস্ট বেঙ্গল আমাদের জবের জায়গা হতে পারে। কেন স্পেন থেকে তো শিল্প আসছে, সেটা তো আপনাদের ফলো আপ করা উচিত। স্পেন থেকে 30 জন কোন শিল্প আসছে, এত টাকা দিয়ে গেছে, কোটি কোটি টাকা, আপনি পরে ফাইল দেখবেন, কোটি কোটি টাকা দিয়ে স্পেনে গেছে। 30 থেকে 40 জনের টিম নিয়ে স্পেন থেকে শুরু করে, লন্ডন থেকে শুরু করে, সিঙ্গাপুর থেকে শুরু করে সব জায়গায় ঘোরা হয়েছে, সেখানে জগিং করা হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে হারমোনিয়াম বাজিয়ে গান করা হয়েছে, কিন্তু শিল্প আসেনি। আর যে টাকায় গেছেন সেটা পুরো আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ঘামের টাকা, ঠিক। কিন্তু শিল্প আসেনি। শিল্প কি করে আসবে যদি শিল্পের একটা তো পরিবেশ দরকার, সেখানে ল্যান্ড দরকার, সেখানে আপনার ইনভেস্টারদের সিকিউরিটি দরকার, তারাও যে একটা ইনভেস্টমেন্ট করবে তার জন্য তো তাদের একটা পরিকাঠামো দিতে হবে। তারা যদি এসে দেখে যে আমি যে ল্যান্ডে এসেছি সেই ল্যান্ডও আমার লিটিগেটেড, যে পরিবেশে আছি সেই পরিবেশে আমাকে এখান থেকে দাদাগিরি শুনতে হচ্ছে, ওখান থেকে তোলাবাজরা আসছে, তারপরে তাদের এমপ্লয় মানে নিতে হবে, তাদের কর্মীদের নিতে হবে, এক্সপার্ট। এবং শান্তনু সিনহা বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে টাকা পাঠাতে হবে। হ্যাঁ, এবং তো ওটা তো আপনাদের আছেই। জন্য একটা সুখবর যে আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মাস্তানিটার জায়গাটা কমেছে। আমি একবার দিদি আপনাকে থামাচ্ছি, আমাদের সাথে উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি ইন্টেলিজেন্স কর্তাও রয়েছেন। আমি তার কাছে যাচ্ছি। দীপাঞ্জন দা, আপনাকে আমি একটা ছবি দেখাবো। আপনি দীর্ঘদিন ধরে, আমি রিপাবলিক বাংলায় বসছেন, মৌমিতা দিও আজকে এসেছেন, যে রাস্তা দিয়ে, মানে পরিবর্তন কাকে বলে, যে রাস্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেনি বেড়াল বা বাড়ির জলের বোতলটা গাড়ি করে গেলেও গ্রিন করিডোর, গ্রিন চ্যানেল করে দেওয়া হতো, 100-200 জন পুলিশ, মনে হতো ডোনাল্ড ট্রাম্প যাবে ভবানী ভবনের সামনে দিয়ে, সেই রাস্তায় আজকে পারাপার করতে পারছিলাম না আমি সাংবাদিক হিসেবে, কারণ এত জ্যাম এবং সাধারণভাবে সিগন্যালিং হচ্ছে, অবিশ্বাস্য। আমি একটা সিকোয়েন্স দেখানোর জন্য পিসিআরকে বলবো, পোষা মিনি বেড়ালও যে রাস্তা দিয়ে গেলে বন্ধ করে দেওয়া হতো রাস্তা, সে রাস্তা আজকে একেবারে নর্মাল ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার সময়। দেখুন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যান বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পোষা কুকুরও যদি যেত, তাহলে এই রাস্তাটা সাধারণত বন্ধ করে দেওয়া হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মেনি বিড়ালও যদি এই রাস্তা দিয়ে যেত, তাহলে এই রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হতো। এবং এই মুহূর্তে তুমি দেখো, খুব সাধারণভাবে যেভাবে পুলিশ প্রোটেকশন দেওয়া হয় সেভাবেই পুলিশ প্রোটেকশন রয়েছে। দুদিকেই এই মুহূর্তে প্রচুর পুলিশ প্রোটেকশন রয়েছে, ব্যারিকেড রাখা হয়েছে, কর্ডন করা হচ্ছে এই মুহূর্তে গোটা যে রাস্তাটা রয়েছে, যাতে করে কোনো ধরনের আইন শৃঙ্খলার কোনো সমস্যা না হয়। এই দিকে হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার্সের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ এর যারা, সিএপিএফ এর যারা জওয়ান, তারাও পর্যন্ত এই মুহূর্তে রয়েছেন। সম্পূর্ণ ভালোভাবে সুস্থ অবস্থায় চোর ভাইপো এখান দিয়ে সাধারণ মানুষ যেভাবে সমন নিতে যান সেভাবে যেতে পারেন। চোর ভাইপোর জন্য কোনো গ্রিন করিডোর করা হয়নি। চোর ভাইপোর মেনি বেড়াল যদি এখান দিয়ে পাস করতো, আমি বারবার বলছি, তখনও পুলিশ পুরো রাস্তা বন্ধ করে দিত। এরকম কোনো জিনিস আমি অন্তত দেখতে পাচ্ছি না। এবং সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে মানুষ, সাধারণ মানুষ যেভাবে রাস্তা দিয়ে যায় ঠিক সেভাবেই যাচ্ছে। কোনো থামানোর বা কোনো ঝামেলার কোনো জায়গা এই মুহূর্তে নেই। তনয়া, দীপাঞ্জন এবং মৌমিতা দি, আপনারা দুজনেই রয়েছেন। আমি আপনাদের সামনেই বলছি যে আমার মনে হয়েছিল সাংবাদিক হিসেবে ভরসা না করে সরকারের ওপর ক্রস চেক করা। আমি রাজ্যের ট্রাফিক কন্ট্রোল ডিপার্টমেন্ট, তাদেরকে টেলিফোন করি। আমি রাজ্যের আমাদের যারা সূত্রের মানুষজন রয়েছেন তাদেরকে টেলিফোন করি, যারা মূলত হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে মূলত কাজ করেন, তাদেরকে ফোন করি এবং তারা বলেন যে না, আজকে ভাইপো আসবে বলে কোনো সিগন্যাল, আগে সিগন্যাল বন্ধ করে দেওয়া হতো, সিগন্যাল লাল থেকে গ্রিন করে দেওয়া হতো, পুরোটা গ্রিন চ্যানেল করে দেওয়া হতো, সেটা গোটা কলকাতায় আজকে হয়নি। ভাইপো মানে এয়ারপোর্ট থেকে দীপাঞ্জন দা বা মৌমিতা দি সামান্য কিছু ভিআইপি ট্রিটমেন্ট পেলেও পেতে পারেন, কিন্তু ভাইপোর মতন এই ডোনাল্ড ট্রাম্পীয় ট্রিটমেন্ট আর বাংলায় চলছে না। একবার দেখি। গ্রিন করিডোর এই প্রথম মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর আমলে এই প্রথম চোর ভাইপোর জন্য কোনো গ্রিন করিডোর ভবানী ভবন বা লালবাজারে করা হচ্ছে না। যেভাবে সাধারণ যাত্রীরা যায় ঠিক সেভাবেই যাচ্ছে, এখানে কোনো কর্ডন পর্যন্ত নেই। তুমি দেখো এই মুহূর্তে যেভাবে সাধারণ মানুষ এখান দিয়ে যায় সেভাবেই চোর ভাইপো যাবে। ভাইপো আর যে কোনো সাধারণ সাংবাদিক বা যারা রাস্তায় ট্যাক্সি করে যাচ্ছেন তাদের মতন একজন এমপি
সে যতটুকু সুরক্ষা পাওয়ার কথা ওইটুকুই পাবে, তার জন্য কোনো লাল সিগন্যাল গ্রিন হবে না। ভাইপো চুরি করেছে বলে আলাদা করে কলকাতা পুলিশ কোনো সিগন্যাল ব্যবস্থাকে কন্ট্রোল করবে না, যেটা শান্তনু সিনহা বিশ্বাস করতো। শান্তনু সিনহা বিশ্বাস মোটামুটি লাল কার্পেট পেতে রেখে দিত, কখন এক ফালি ধুলো দেবে এই মুহূর্তে। শান্তনু সিনহা বিশ্বাস জেলে আছে, ভাইপো জেলে যাবে কিনা সেটা সময়ের অপেক্ষা। এবং আমি আবার হোম ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি, আমি ট্রাফিক কন্ট্রোলের সাথে কথা বলেছি, গোটা কলকাতা শহরে কোনো সিগন্যালিং চেঞ্জ করা হচ্ছে না। একদম নির্দিষ্টভাবে চোর ভাইপো আসছে বলে গোটা কলকাতায় কোনো সিগন্যালিং ব্যবস্থা চেঞ্জ করা হচ্ছে না, অর্থাৎ কোনো লাল সিগন্যাল গ্রিন করে দেওয়া কারণ বাবুসোনা যাবে এরকম কিছু হয়নি। দীপাঞ্জন চক্রবর্তী কি বলবেন? না দেখো, মানে এই ছেলেটাকে তোমরা, ভাইপোটাকে তোমরা, আমি নট রিপাবলিক বাট অন্যান্য যে মিডিয়া একটা আঞ্চলিক দলের সর্বভারতীয় সম্পাদক বানিয়েছে, তাকে যুবরাজ বানিয়েছে, সেনাপতি বানিয়েছে। কিসের সেনাপতি, কাদের সেনাপতি? আমি তো বহুবার তোমার চ্যানেলে তো বছরের পর বছর ধরে বলে আসছি যে বীরাপ্পান, চালসোবরাজ আর দাউদ ইব্রাহিমের সংমিশ্রণে তৈরি হয়েছে এই ভদ্রলোকটি, এই হাফ প্যান্ট পরা খোকা বাবু। না, এটা ওর হওয়ার ছিল। তোমার মনে আছে তোমাদের চ্যানেলে আমি প্রথম বছর দুয়েক আগে যখন বলেছিলাম বাঘের দণ্ডি কাটা, সুন্দরবনের বাঘ যখন দণ্ডি কাটে চারদিক দিয়ে, শিকার বুঝতে পারে না তার মৃত্যু কখন এসে গেছে পাশে। একটু সময় লেগেছে, কিন্তু এই যে ঢুকবে, তুমি দেখো, এই বলে না পচা শামুকে পা কাটা, এটা একটা পচা শামুকে পা কাটার মতো ব্যাপার হয়েছে। এই যে ঢুকেছে, এরপর কিন্তু তুমি দেখো শুধু সিআইডি নয়, এখন তো আমাদের, আমি আগেও বলেছি, কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের অফিসারদের দক্ষতা নিয়ে আমার সন্দেহ নেই। সমস্যা হচ্ছিল এই পলিটিক্যাল কন্ট্রোল, যেটা কালীঘাট থেকে এই জালি এমবিএ ভাইপো আর তার পিসি করত। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমে বলেছেন যে পুলিশকে আমরা নিয়ন্ত্রণ করব না, পুলিশ আইন শৃঙ্খলা আর আইনের শাসন মেনে চলবে না। এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে এখন দেখতে পাবে কলকাতা পুলিশের কর্মদক্ষতা কাকে বলে। এখনো তো শুরু হয়নি, এরপর আছে ইডি, সিবিআই, টিআরআই, এনআইএ। তোমার মনে হয় একটা হায়ার সেকেন্ডারি ফেল বা হায়ার সেকেন্ডারি জালিভাবে পাস, সে এতগুলো অফিসার তাদের অভিজ্ঞতা, তাদের বৈজ্ঞানিক প্রশিক্ষণের সামনে, তথ্য প্রমাণের সামনে সে দাঁড়াতে পারবে? এই যে ঢুকলো, তুমি দেখো এর পরিণতি কোথায় যায়। কারণ এই ছেলেটি, আমি আবার বলছি, এই যে প্রত্যেকটা জায়গায় তোমরা পাচ্ছ না খাটের নিচে টাকা, বিছানার নিচে টাকা, ওগুলো লোকাল ক্রিমিনাল, এগুলো তো যাবেই, গেছেও। কিন্তু এই ছেলেটি আন্তর্জাতিক অপরাধী। তোমরা ভুলে গেছো রাশিয়ায় সেই বিদেশিনী বান্ধবী, সারোগেট অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা। কারণ এ যে লেভেলের টাকা বানিয়েছে, যেরকম হাজার হাজার কোটি টাকা, সেটা প্রপার সিন্ডিকেট হাওলা ছাড়া ভারতবর্ষের বাইরে যেতে পারে না। এবার এই হাওলা সিন্ডিকেটের সঙ্গে ড্রাগ মাফিয়া রয়েছে, সারা পৃথিবীর আন্তর্জাতিক চোরাচালান চক্র রয়েছে, জিহাদিরা রয়েছে। দীপাঞ্জন দা, আজকে আপনার মনে আছে কত তারিখ? আজকে 11ই জুন, আজকে 11ই জুন 2026। আর তৎকালীন বিরোধী দলনেতা, বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি 11ই জুন 2025 একটা অমোঘ বাণী শুনিয়েছিলেন। শুভেন্দু অধিকারী হাত দেখতে পারেন না বা শুভেন্দু অধিকারী গণৎকার নন, কিন্তু ঠিক যে কথাটা বলেছিলেন আজকে রাত 8:32-এ 11ই জুন 2026, এটা শুনে মনে হচ্ছে যে ভাইপোর শেষটা 2025-এই শুভেন্দু অধিকারী দেখে ফেলেছিল। একবার শুনি। মুসলমানদের সরকার, জঙ্গিদের সরকার, জিহাদিদের সরকার। আগামী বছর মমতা মুখ্যমন্ত্রী থাকবে না। এই সময় 2026, আজকে 11ই জুন, লিখে রাখুন, মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে আজকের দিন, সময় আমি নোট করে নিয়ে ভবানী ভবন ছাড়ছি। কি অদ্ভুতভাবে, আমি দর্শকদেরকে বলছি, কি অদ্ভুতভাবে 11ই জুন 2025 ভবানী ভবনে
শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন। আমি শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী এখন দিল্লিতে রয়েছেন, আমার সাংবাদিকদের এই মুহূর্তে প্রশ্ন করার কোনো সুযোগ নেই, কিন্তু যদি সুযোগ পেতাম আমি প্রশ্ন করতাম যে 11ই জুন 2025 শুভেন্দু অধিকারীর সাথে যে জিনিসগুলো তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ঘটিয়েছিল, 11ই জুন 2026 পোয়েটিক জাস্টিস বলা যায় এটাকে মৌমিতাদি। আজকে ভাইপো 2026-এর 11ই জুন ভবানী ভবনের ভেতরে 2 ঘন্টা 40 মিনিট বোধহয় প্রায় ইন্টারোগেশন হচ্ছে। কি বলবেন, মানে যা যা আপনাদের সাথে করেছে সব ফিরে ফিরে আসছে, একই জন্মে সব পাপের ফল পাপ প্রায়শ্চিত্ত করবে মৌমিতাদি? একদমই তাই। আমার মূল যে বক্তব্যটা মৌমিতাদি, এই যে 25 কেন 21 থেকে 25 তৃণমূল কংগ্রেস যা যা করেছে, বর্ধমান হোক, বিষ্ণুপুর হোক, বাঁকুড়া হোক, এই সমস্ত কিছুর ফল কি আজকে এই ভাইপো বা মমতা বন্দ্যোপাধ্যায়? অবশ্যই পাপ কথাতে আছে, পাপ তার বাপকেও ছাড়ে না। আর আমাদের এরকমই ভাবা উচিত যে আফটার গেইনিং পাওয়ার ইউজ ইট ইন আ সাচ আ ওয়ে people will remember you or respect you if you will lose the power. কিন্তু এরা সেই জায়গাটা থেকে পুরোপুরি সরে গেছিলেন, মানে ঘেন্না ছাড়া আর এখন এই দেশের প্রতি কিছু একদমই নেই। বিজেপি, ভারতীয় জনতা পার্টির কাউকেই কোনো কিছু তাদেরকে করতে হবে না, শুধু তারা রাস্তায় বেরোলে এরকম জনরোষ তৈরি হয়ে আছে। আমি আমার নিজের এলাকার কথা বলছি, আমি নিজে যখন প্রচারে বেরিয়েছিলাম আমি একটা পালস বুঝতে পেরেছিলাম মানুষের মধ্যে, ক্ষোভ। কিন্তু সেটা যে এত পরিমাণ, এত টর্চার্ড হয়েছে সাধারণ মানুষ, সিনিয়র সিটিজেন, স্কুলের আপনার ছাত্র ছাত্রী, পিতা মাতা প্রত্যেকেই, মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এতটা পর্যন্ত যে মানুষের গ্রিভেন্সেস থাকতে পারে ময়ূক, আমি সিরিয়াসলি আমি জানতাম না। আজকে যে পরিমাণ মানুষের অভিযোগ আমাদের কাছে আসছে, মানুষ যেভাবে হাহাকার করছে আর পরিষ্কার বলছে আপনি যা করার করুন, ওদের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই, ওদেরকে জেলে ভরুন, এরকম উক্তি। কেন তারা এমন কি কাজ করেছে মানুষকে যে তারা রাস্তায় বেরোতে পারছে না আজকে? একজন আমরা তো ভারতীয় জনতা পার্টির প্রত্যেকজন যারা আমরা জনপ্রতিনিধি হয়েছি তারা আমরা ক্লিয়ার বার্তা দিয়েছি, আমাদের কোনো কর্মী, কোনো দোকান থেকে শুরু করে, কোনো আপনার অফিস থেকে শুরু করে, কোনো আপনার টিএমসি যারা কর্মী আছে তাদেরকে মারধর থেকে শুরু করে কেউ কোনো জায়গায় কিছু করিনি। তাদের পুরোপুরি আমরা কিন্তু আমাদের শেল্টার দিয়েছি। এবং আমাদের কর্মীদের এটা খারাপও লাগে ময়ূকদা, আমি একটু কারণ বলি, কারণ আমার কর্মীরা প্রচুর অত্যাচারিত হয়েছে, প্রচুর। আমার একজন বয়স্ক মাঝে মধ্যে আপনাকে বলছে না যে মৌমিতাদি আপনারা কেন এত গন্ডগিরি করছেন? একদম সেটাও শুনতে হচ্ছে এবং সেটা খারাপও লাগছে, কারণ আমার অনেক বয়স্ক কর্মী যাদেরকে রাত্রেবেলায় গিয়ে হুমকি দিয়ে এসে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে পরের দিন যদি প্রচারে বেরোনো হয় তাহলে তাদেরকে মেরে ফেলা হবে। আমি যখন পরের দিন তার বাড়িতে দেখা করতে যাচ্ছি, তার বয়স্ক মা আমাকে জড়িয়ে ধরে কাঁদছে, বলছে তুমি আমার মেয়ে, আমার ছেলেটার শুধু তুমি জীবনটাকে রক্ষা করো। ভাবতে পারছেন যে কি রিস্ক নিয়ে আমরা প্রচার করেছি? আজকে যে এরিয়া দিয়ে আমি গেছিলাম প্রচার করতে, আসার পরে আমার শুধু মনে হতো আজকের রাত্রেবেলায় সেই এরিয়াতে যারা আমার সঙ্গে ছবি তুলেছে তাদের কি হবে, সেখানকার যারা সনাতনী ভাই বোন যারা উচ্ছ্বাসিত হয়ে জয় শ্রীরাম বলেছিল তাদের কি হবে, আর আমার যারা কর্মী তাদের কি হবে। ঠিক আমি আরেকবার আমি চেষ্টাও করব মাননীয় মুখ্যমন্ত্রীর একটি প্রতিক্রিয়া নেওয়ার, কিন্তু আরেকবার এটা আমাদের পিসিআর এটা খুঁজে বের করেছে এবং অদ্ভুত দৈবের বশে আজকে আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই ভবানী ভবনটা মিলে গেল কিনা। 11ই জুন 2025 শুভেন্দু অধিকারী ভবানী ভবনের বাইরে দাঁড়িয়ে বলেছিলেন যে মিলিয়ে রাখুন 1 বছর পরে এই 11ই জুন 2026 তৃণমূল দলটা আর থাকবে না, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হবে। শুধু একটা লাইন অ্যাড করেননি যে 11ই জুন 2026-এ সিনেমার লাস্ট সিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ভবানী ভবনে আসবেন, বা লাস্ট সিন নয়, ক্লাইম্যাক্সটা হয়তো বাকি আছে, আমরা জানি না। আরেকবার শুনবো শুভেন্দু অধিকারীর বক্তব্য 2025-এর। মুসলমানদের সরকার, জঙ্গিদের সরকার, জিহাদিদের সরকার। আগামী বছর মমতা মুখ্যমন্ত্রী থাকবে না, এই সময় 2026 আজকে 11ই জুন লিখে রাখুন, মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে আজকের দিন সময়।
আমি নোট করে নিয়ে ভবানী ভবন ছাড়ছি। ভবন কোর্ট করে ভবানী ভবন চাচ্ছিলেন শুভেন্দু অধিকারী 2025 11ই জুন, এবং আজ এই মুহূর্তে ভবানী ভবনে ভাইপো সে রয়েছে। আমি পিসিআরকে বলবো একটা ব্রেকিং নিউজ যদি এই মুহূর্তে থাকে যে কত ঘন্টা হলো, আমি 2 ঘন্টা 50 মিনিট এই মুহূর্তে গ্রিডে আমাদের টাইমার দেখাচ্ছে, একবার ব্রেকিং নিউজটা নেব। 2 ঘন্টা 50 মিনিট এই মুহূর্তে হয়ে গেছে, আরও বোধহয় সময় বাড়ছে, 2.5 ঘন্টার বেশি ভাইপোকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 9 জন অফিসার প্রশ্ন করছে ভাইপোকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, 1জন আইজি র্যাঙ্ক অফিসার, 2জন ডিআইজি র্যাঙ্ক অফিসার, 6 জন সিআইডি অফিসার জিজ্ঞাসাবাদ করছে। ভবানী ভবনে 40 জনের সিআইডির বিশেষ টিম তৈরি করা হয়েছে। আমি দীপাঞ্জন চক্রবর্তী, আপনি নিজে যেহেতু ইন্টেলিজেন্সে ছিলেন এবং আপনি ইন্টারোগেশনটা খুব ভালো করে, মানে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে, এই ইন্টারোগেশন প্রসেসটা এটা 6টায় শুরু হয়েছে, মানে মোটামুটি কতক্ষণ হতে পারে? মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হবে না, রক্ষা কবচ আছে, এটা আমরা জানি, কিন্তু কত ঘন্টা মোটামুটি থাকতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়? মানে এটা এখন বাংলার সবচেয়ে বড় প্রশ্ন। না ময়ূক, দেখো যেটা আমি একটু আগেই বললাম, তুমি শুধু এটাকে ধরলে চলবে না যে এই সই জাল করার, তাহলে 40 জনের অফিসার তৈরি হতো না একটা টিম। না, আরেকটা কেসও ট্যাগ করা হয়েছে, অমিত শাহ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যে ডিজে বাজানোর কেসটা, ওটাও ট্যাগ করা হয়েছে। এটা আমি যেটা বারবার বলেছি, এই পিসি ভাইবোকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন না করলে রেজাল্ট হবে না, কারণ এরা পাকা ক্রিমিনাল। কাস্টাডিতে নিলে কি হয়, একটা মেন্টাল প্রেসার তৈরি হয়, তারে ওদের যে সাইকিক ডিফেন্স ওয়াল তৈরি করে, যারা খুব পাকা মাথার ক্রিমিনাল তাদের একটা সবসময় একটা সাইকোলজিক্যাল ডিফেন্সিভ ওয়াল তৈরি হয় যে আমি জবাব দেব না, অসহযোগিতা করব। আমার সঙ্গে আইনজীবীরা রয়েছে, আইনের পাকপোকর রয়েছে, কিন্তু কাস্টাডিতে গেলে ওদের মধ্যে অসহায় ভাবটা বাড়তে থাকে, এবং যতটা সময় যাবে তত ওদের এই যে নার্ভাস সিস্টেমটা, এই ডিফেন্স মেকানিজমটা, এটা তত দুর্বল হয়, কারণ শরীর দুর্বল হবে, মনটা দুর্বল হবে, ক্রমাগত প্রফেশনাল পেশাদার চাপ। এবং আমার মনে হয় যদি ইন্টার রিলেটেড করা হয়, শেখ শাহজাহান থেকে শুরু করে কয়লা, গরু, এভরিথিং, সোনা, সাইকেল, তুমি, আমার মনে হয় না ঘন্টায় তুমি হিসাব করতে পারবে। লম্বা টান আছে, তুমি বলছো লম্বা রাত, আমার তো মনে হচ্ছে লম্বা সপ্তাহ বা লম্বা মাস। এত সহজে ভাইপো একবার যে ঢুকেছে, আমার মনে হয় না খুব একটা সহজে বেরোতে পারবে। রক্ষা কবচ আছে, কিন্তু ইনভেস্টিগেশন চলতে থাকবে। রক্ষা কবচ একটা কেসের জন্য রয়েছে, সব কেসের জন্য নয়। আচ্ছা দীপাঞ্জন দা, রক্ষা কবচ নিয়ে একটা প্রশ্ন করব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন রক্ষা কবচের খোঁজ করছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে পাল্টি খেয়ে গেলেন, উল্টে দেখুন পাল্টে গিয়ে যা তা বলে দিচ্ছেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমাদের রিপোর্টারকে একবার শুনুন। যে সম্মান দিতে পারে না তার সঙ্গে কি মামলা করবে, তার জন্য কেন মামলা করতে যাবে? অ্যারোগেন্সি এখনো পর্যন্ত গেল না, বাস্তবটাকে এখনো পর্যন্ত বুঝতে পারলো না। যেহেতু আমি পার্টি করি, ভেবে নিচ্ছি আমি ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি, যা বলবো তাই করবে, তা তো নয়। কাউকে মানুষ বলে ভাববো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। ওর জন্য বিপদে পড়ছি। আমার চেয়ে অনেস্ট পলিটিশিয়ান পশ্চিমবাংলায় নেই, এইটুকু আমি বলে দিতে পারি। তাকেও শুনতে হচ্ছে চোর চোর, কেন? ওর জন্য। তাই দিদি এবার ঠিক করেনি কাকে নিয়ে চলবে। আমি ডিরেক্টকেও বলে দিয়েছি, দিদিকে বলে দাও, হয় অভিষেককে নিয়ে থাকুক দিদি, নাহলে আমার মতো লোকেদের নিয়ে থাকুক দিদি। একটা মানুষের শিক্ষা হয়, এ তো শিক্ষাই নেই। আপনি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি টার্গেট করছেন? ইয়েস, একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইয়েস, হয় অভিষেককে নিয়ে দিদি চলুক, অভিষেককে নিয়ে দিদি করুক। অভিষেককে যদি ছাড়তে পারে তাহলে আমাকে বলবে, ডাকবে, আমি করবো। আমি দীপাঞ্জন দা, আপনার আগে আমি মৌমিতা দির থেকে একবার প্রতিক্রিয়া নেবো। হাসছিলেন কেন মৌমিতা দি, এটা কি হচ্ছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই কথা শোনার মতো কোনো মানসিকতা নয় ময়ূরদা। আপনি দেখেছেন ওনার ভাষা, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, এরকম পাল্টি খেয়ে যাচ্ছে। পার্লামেন্টে দাঁড়িয়ে যিনি কি একটা কিতকিত না কি একটা বলেছিল, ইস, মানে একজন অ্যাডভোকেট, আমি নিজেও একজন অ্যাডভোকেট, কখনো কখনো খারাপ লাগে। না উনি আর কেস লড়বেন না, না উনি তো কেস লড়বেন না। উনিও কি ভাবছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হতে পারে? আমি এখন শুধু আরেকটা জিনিস দেখবো যে কপিল সিব্বল কি করতে চলেছেন। উনি তো একদম রক্ষা কবচ ছিলেন, আপনার টিএমসি পুরো নিয়েছিলেন, লাইফ মেম্বার নিয়েছিলেন, পুরো করেই রেখেছিলেন যে যা কিছু হবে আমি দেখবো। এবার দেখবো যে উনি কি করছেন। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে এই জিনিসটা, উনি যেটা বলছেন এটা মানায় না। ওনার নিজেরই কোনো আইডিওলজি নেই, উনি এত তাড়াতাড়ি পাল্টি খেলেন
যে নিজের নামটাকেও বোধহয় বদলাতে মানুষের এত কম সময় লাগে না। ঠিক। আমি দীপাঞ্জন দা, লাস্ট 30 সেকেন্ডস কি বলবেন? দীপাঞ্জন দার সাথে কল্যাণ ব্যানার্জি আর ওনার পুত্রের খুব ভালো সম্পর্ক। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্রকে হারিয়েই আজকে বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। এই লোকটা মান সম্মানের কথা বলে আমার ব্যাপারে ওখানে স্ট্রিট কর্নার করে বলেছিল বম্বে থেকে ল্যাংড়া আম এসেছে, একটা পা খোড়া আর একটা পা খুঁড়ে ভেঙে দিয়ে গর্তে ঢুকিয়ে দেবো। যা গিয়ে তার ছেলেকে হারিয়েছি তারপর 11,000 10,000 ভোটে। এনিওয়ে, ব্যাপারটা হচ্ছে এই লোকটা এই অকল্যাণের নামে পুরো কলকাতায় পোস্টার পড়েছিল মাতাল তুমি জেনে রেখো, মনে আছে? তখন তার সম্মানে লাগেনি। এ হচ্ছে সব থেকে দুরন্দর, এই দুরন্দর সিনেমা দুরন্দর নয়, এ হচ্ছে ধূর্ত। ও বুঝে গেছে হার নিশ্চিত, আমি বার করতে পারবো না ভাইপোকে, তার জন্য আগে থেকে সম্মানের কাঁদুনি গিয়ে বেরিয়েছেন। এই লোকটার সম্মান বোধ নেই, তবে ধূর্ত। আর দিনের বেলা তো ধূর্তই, রাতের বেলার ব্যাপারটা আলাদা। বেশ, আমার সময় একেবারে শেষ, কিন্তু আবারও বলছি কি অদ্ভুত কালচক্র ঘোরে 2025 11ই জুন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানী ভবনের সামনে দাঁড়িয়েই, হয়তো রাত 8টা 8:30টার সময় দাঁড়িয়েই বলেছিলেন যে 2026-এর 11ই জুন তৃণমূল দলটা থাকবে না, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হবে। 3 নম্বর লাইনটা বলেননি যে ভাইপোকে হয়তো অ্যারেস্টও করা হবে। শুনুন। মুসলমানদের সরকার, জঙ্গিদের সরকার, জিহাদিদের সরকার। আগামী বছর মমতা মুখ্যমন্ত্রী থাকবে না। এই সময় 2026, আজকে 11ই জুন, লিখে রাখুন, মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে আজকের দিন সময়। আমি নোট করে নিয়ে ভবানী ভবন ছাড়ছি। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।